গাছগুলোতে থলির মতো ঝুলে আছে এই ধরনের অনেকগুলো বাসা। দেখতে অনেকটা আমাদের পরিচিত এই বাবুই পাখির বাসার মতো। যদিও এই বাবুই পাখির বাসাগুলো আগেরটির মতো গাছের ডালে ঝুলে রয়েছে, কিন্তু গঠনের দিক থেকে এগুলো অনেকটাই মজবুত ও নিখুঁত। তাছাড়া নিচের দিকে রয়েছে প্রবেশপথ। বাবুই পাখির এই বাসার উপর আমার চ্যানেলে একটি ভিডিও আছে, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেটি দিয়ে দেব, দেখতে পারেন। আচ্ছা, এদের বাসাগুলো গাছের ডালে ঝুলে থাকলেও এগুলোতে কিন্তু বাবুই পাখির বাসার মতো নিচের দিক থেকে কোনো প্রকার জটিল প্রবেশপথ নেই। তাছাড়া বুননেও নেই বাবুই পাখির মতো সূক্ষ্মতা, কারণ বাসাগুলোর নিরাপত্তা ও তৈরির প্রয়োজনীয়তা বাবুই পাখির বাসার তুলনায় বেশ ভিন্ন। মধ্য আমেরিকার শুষ্ক বনাঞ্চলে শুরু হচ্ছে বর্ষাকাল। এই বর্ষায় শুষ্ক বনাঞ্চল মেতে ওঠে প্রাণ প্রাচুর্যে। চারিদিকে তখন পোকামাকড় ও ফলমূল সহ বিভিন্ন খাবারের আধিক্য। তাই এটি প্রজনন ও বাচ্চা উৎপাদনের সবচেয়ে মোক্ষম সময় এই পাখিগুলোর। অদ্ভুত দর্শন এই পাখিগুলোর নাম চেস্টনাট হেডেড ওরোপেন্ডলা। প্রজনন ঋতুতে ওরা এখন ব্যস্ত সময় পার করছে বাসা তৈরিতে। কিন্তু যারা বাসা তৈরি করছে তাদের দেখে আপনাদের মনে কি কোনো প্রকার দ্বিধা কাজ করছে? ওদের একটু ভালো করে খেয়াল করলে কে যেন অদ্ভুত সুরে ডাকছে। এই যে এটি এক অদ্ভুত তীব্র সুরে ডাকছে। প্রজনন ঋতুতেই মূলত ওরা এভাবে ডাকে। এটি হলো পুরুষ পাখি, যাদের মাথায় এই ধরনের স্পষ্ট সরু পালক দেখা যায়, যা স্ত্রী পাখিগুলোতে কিছুটা অস্পষ্ট। তাহলে কি বাসা তৈরি করছে স্ত্রী পাখিটি? আমাদের দেশের এই বাবুই পাখির পুরুষগুলো তৈরি করছে বাসা। নিখুঁত বুননে ও দক্ষতার সাথে চেষ্টা করছে একটি অতি সুন্দর ও মজবুত বাসা তৈরি করতে। মূলত এরা সুন্দর ও মজবুত বাসা তৈরি করে স্ত্রী পাখিগুলোকে আকৃষ্ট করার জন্য। কিন্তু এখানে হচ্ছে ঠিক তার উল্টো। স্ত্রী পাখিগুলো ব্যস্ত সময় পার করছে বাসা তৈরির কাজে। তাই এখানে বাসার গাঠনিক সৌন্দর্য বা স্থায়িত্ব অতটা গুরুত্ব পাচ্ছে না। ওরা ওদের পা ও ঠোঁট ব্যবহার করছে বাসাগুলোর প্রাথমিক ভিত্তি তৈরিতে। শক্ত ঠোঁটের মাধ্যমে নারকেল গাছের পাতা নির্দিষ্ট আকারে কেটে নিচ্ছে বাসা বানানোর প্রাথমিক উপকরণ হিসাবে। এগুলোকে এই তাঁতি পাখিগুলো তাদের ঠোঁটের মাধ্যমে শক্ত ও মজবুতভাবে গিঁট দিচ্ছে। ঝুলে থাকা ডাল রয়েছে এমন গাছের একটি নিরাপদ উচ্চতায়, এবং ডালের একেবারে সম্মুখ ও শক্তপোক্ত কিনারায় পাখিগুলো তাদের বাসাগুলো তৈরি করছে, মূলত শত্রুর হাত হতে রক্ষা পাওয়ার জন্য। তাছাড়া খোলামেলা জায়গায় গাছ বেছে নেয় বিশুদ্ধ বাতাসের প্রাচুর্যতার কারণে। তবে শুধু নারকেল গাছের পাতাই নয়, এরা আশেপাশে পাওয়া আরও বিভিন্ন গাছের তন্তু বা বাকল, যেমন এই কলা গাছের বাকল নির্দিষ্ট আকারে কেটে নিচ্ছে। তাছাড়াও চিকন কিন্তু নমনীয় ও শক্তপোক্ত উদ্ভিদের অংশ ব্যবহার করে বাসাটির মূল আকার দেবার জন্য। বাসা নির্মাণের এই দীর্ঘ কাজটি কিন্তু এই স্ত্রী পাখিগুলোই এককভাবে করে। এতে পুরুষের কোনো রকম অংশগ্রহণই থাকে না। বাবুই পাখির সঙ্গে ওদের এটি একটি বড় পার্থক্য, কারণ বাবুই পাখির বাসা প্রায় এককভাবে পুরুষগুলোই তৈরি করে। কিন্তু এই পাখিগুলোর স্ত্রীরাই মূল কারিগর। উপকরণের প্রাচুর্যতার উপর ভিত্তি করে প্রায় এক সপ্তাহের ভেতরেই একটি বাসার নির্মাণের কাজ শেষ হয়ে যায়। বাবুই পাখির পুরুষগুলো যেমন স্ত্রীকে আকর্ষণ করবার জন্য অদ্ভুত সুন্দর বাসাগুলো তৈরি করে, নিশ্চয়ই এই পাখিগুলোর স্ত্রীরাও পুরুষগুলোকে আকর্ষণ করবার জন্যই এমন বাসা তৈরি করবে। এমন হলে মন্দ হতো না, কি বলেন? কিন্তু যেভাবে বিচার করুন না কেন, পুরুষদের কপাল কিন্তু অত ভালো নয়। বাবুই পাখির পুরুষগুলো যেমন দিন রাত পরিশ্রম করে
নিপুণ বাসা তৈরি করে স্ত্রীদের আকর্ষণ করবার জন্য, তেমনি এই পাখিগুলোর পুরুষগুলো বাসা তৈরি না করলেও তাদের অদ্ভুত নৃত্য এবং সুর দিয়ে আকর্ষণ করবার চেষ্টা করে স্ত্রীগুলোকে। একটি বিষয় খেয়াল করলে দেখবেন, একটি কলোনিতে 40 থেকে 50টি স্ত্রী পাখি থাকলেও পুরুষ থাকে মাত্র 3 থেকে 5টি। বেশ আশ্চর্যের বিষয়। এতগুলো স্ত্রী পাখির জন্য মাত্র কয়েকটি পুরুষ, তাহলে বাকি পুরুষগুলো কোথায় থাকে? এটির উত্তর একটু পরেই পাবেন। তবে এদের পুরুষের সংখ্যা যতই কম হোক না কেন, সঙ্গী নির্বাচনের মূল ভূমিকায় উভয় পাখির ক্ষেত্রেই স্ত্রীরাই সর্বেসর্বা। এই সামান্য কয়েকটি পুরুষকে আবার স্ত্রীগুলো নির্বাচন করে, এটা আবার কেমন কথা? কারণ এক্ষেত্রে ওদের বিকল্প নেই বললেই চলে। স্ত্রী চেস্টনাট হেডেড ওরোপেন্ডোলা পাখিদের পুরুষ নির্বাচনের কাজটি আপাত দৃষ্টিতে অহেতুক মনে হলেও এর কিছু সূক্ষ্ম যৌক্তিকতা আছে। তার ভেতর অন্যতম হল সেরা জিনের অধিকারী পুরুষকে শনাক্ত করা। তাছাড়া 10 থেকে 15 জন বা তারও বেশি স্ত্রী সঙ্গীর জন্য সামর্থ্যবান হওয়ার যোগ্যতা এবং তাদের সুরক্ষা দেবার ক্ষমতাও থাকতে হয়। পুরুষরা যখন ডানা ঝাপটায় এবং অদ্ভুত ধাতব শব্দে গান গায়, তখন এই স্ত্রী পাখিরা তাদের শারীরিক সুস্থতা ও শক্তির একটি সূক্ষ্ম পরিমাপ করে। এজন্যই কলোনিতে 4-5টি পুরুষ থাকলেও স্ত্রীদের সাথে মিলিত হতে পারে মাত্র 2 থেকে 3 জন। শক্তিশালী এবং সক্ষম 2-3টি পুরুষ তাদের প্রায় 10 গুণেরও অধিক স্ত্রী পাখিদের নিয়ে শুরু করে প্রজননের এই যাত্রা। স্ত্রী পাখিরা 2টি হালকা নীল রঙের ডিম পাড়ে। এই ডিমে মূলত স্ত্রী পাখিরাই তা দেয়, কারণ পুরুষ পাখিগুলো স্ত্রী পাখি ও তাদের ডিম এবং বাচ্চাগুলোকে অর্থাৎ কলোনিকে পাহারা দিতেই ব্যস্ত থাকে। প্রায় 17 দিন পর ডিম হতে বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলোর যত্ন এবং ওদের খাবার খাওয়ানোর দায়িত্ব থাকে স্ত্রীগুলোর ওপর। তবে এক্ষেত্রে পুরুষগুলো অনেক সময় ওদের খাবার সংস্থানে ও সংগ্রহে সাহায্য করে। বন্য পরিবেশে ওদের ডিম বাচ্চা, এমনকি বড় পাখিদের জন্য একটি বড় হুমকি হলো এই সাপ। এই গেছো সাপগুলো ওদের ডিম ও বাচ্চাগুলোকে একেবারে সাবার করে দেবার জন্য যথেষ্ট। কিন্তু এইবার কলোনিতে প্রায় কোনো দায়িত্ব পালন না করা পুরুষগুলোর সেই মূল দায়িত্ব এসে পড়ে, কলোনিকে রক্ষা করা। সত্যি ওরা কিন্তু ভীতু পাখি নয়। ওরা ওদের জীবনের তোয়াক্কা না করে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কলোনিকে এই মৃত্যুদূত হতে রক্ষা করার। আর এই যাত্রায় পুরুষগুলোর সাহসিকতা ও দক্ষতার কারণে ভয়ঙ্কর এক শত্রুর হাত হতে কলোনিটি রক্ষা পেল। অদ্ভুত দর্শন এই পাখিগুলো এই অঞ্চলগুলোর প্রাকৃতিক সুস্থ একটি পরিবেশের বার্তাবাহক। কারণ এগুলো যেমন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি উদ্ভিদের ফল ও বীজ খেয়ে মলের মাধ্যমে বীজ ছড়িয়ে উদ্ভিদের বংশ বিস্তারে বা বনের বিস্তারে সাহায্য করে। এদের উপস্থিতি এটা নিশ্চিত করে যে ওদের জন্য এখানে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ভাণ্ডার, যা একটি সুস্থ পরিবেশের ইঙ্গিত। মায়ের যত্নে ও বাবার সুরক্ষা কবচে থেকে প্রায় 30 থেকে 35 দিনের ভেতর বাচ্চাগুলো উড়বার জন্য তৈরি হয়ে পড়ে এবং বাসা হতে বের হয়ে আসে। তবে বাচ্চাগুলোর অধিকাংশই কিন্তু মেয়ে বাচ্চা। পুরুষ বাচ্চা খুবই কম সংখ্যক বের হতে পারে। মজার ব্যাপার হলো, এদের কলোনিতে যে বাচ্চাগুলো জন্ম নেয় তার প্রায় অর্ধেক মেয়ে এবং বাকি অর্ধেক পুরুষ। তারপরও বাসা থেকে যে বাচ্চাগুলো বের হয় তার অধিকাংশই মেয়ে। কারণ প্রাকৃতিকভাবে পুরুষ বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো হতে দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে ওদের খাবারের বা পুষ্টির প্রয়োজন হয় বেশি। অতি বর্ষাসহ প্রাকৃতিক বিভিন্ন কারণে খাবারের সামান্য ঘাটতি পুরুষ বাচ্চাগুলোকে দুর্বল করে দেয়, ফলে সেগুলোর অধিকাংশই মারা যায়। ফলশ্রুতিতে খুব স্বাভাবিকভাবেই চেস্টনাট হেডেড ওরোপেন্ডোলা পাখিদের পুরুষের সংখ্যা হতে মেয়েদের সংখ্যা অস্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর যে কয়টি বেঁচে থাকে তাদের পাহারা দিতে হয় কলোনিকে। আর এই দুঃসাহসিক কাজ করতে গিয়ে অনেক সময় শত্রুর হাতেও মারা পড়তে হয়
পুরুষ পাখিগুলোর।